সিনেমায় মন ভোলানো হাসি ব্রিগেডেও। দীর্ঘদেহী, আদ্যন্ত পেশাদার, ক্যারিজম্যাটিক উত্তর কলকাতার বাঙালি এখন বাঙালির সর্বভারতীয় চেনা মুখ। ডিস্কো থেকে ডেমোক্রেসিতে এক যুগ হলো রাজনীতির মৃগয়ায়। পর্দায় প্রলেতারিয়েতের প্রতিনিধি, সোজা জনতার দরবারে। ফুলের দলে দলবদলে থিতু হতে পারেননি সেভাবে। বছর কয় হলো ঘুরছেন পদ্মবনে, জলঢোঁড়াদের পাত্তাই দেন না। স্টাইলে আছেন, স্টেটমেন্টেও। তিনি জানেন নাচতে জানলে উঠোন বাঁকা হয় না। মিঠুন দা, আমি গৌরাঙ্গ চক্রবর্তীর সঙ্গে কথা বলছি না মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলছি? সেটা আপনি ডিসাইড করবেন। আপনি কার সাথে কথা বলতে চান, আমি গৌরাঙ্গ চক্রবর্তী না মিঠুন চক্রবর্তী? আমি আপনার কাছে জানতে চাইছি, কারণ মিঠুনের জন্ম তো গৌরাঙ্গর জন্যই হয়েছে। তো উত্তর কলকাতার একটি নিম্নবিত্ত পরিবারের সন্তান, সেখান থেকে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়ানো, সেখান থেকে বম্বে যাওয়া, লড়াই করে প্রতিষ্ঠা পাওয়া, মেগাস্টার হওয়া, দেশের সর্বোচ্চ করদাতা হওয়া, রাশিয়াতে এক বিরল সম্মান পাওয়া। ভিতরের গৌরাঙ্গ জীবিত না থাকলে তো মিঠুন চক্রবর্তী হতো না মনে হয়। না, এখনো কি সেই গৌরাঙ্গ চক্রবর্তী এখনো জীবিত আছে আপনার নিশ্চয়ই। মধ্যে? না আপনি পুরোপুরি মিঠুন চক্রবর্তী হয়ে না, গিয়েছেন? আমার দুটো জীবন। আমি বাইরে যখন প্রকাশ্যে আসি তখন মিঠুন চক্রবর্তী, এমনি বাড়িতে যখন থাকি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। এই গৌরাঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে কি কোনো মেহনত করতে হয়, না এটা আপনা থেকেই আসে? এটা আমার মা বাবার শিক্ষা। আমার মা বাবার শিক্ষা আমাকে এমনভাবে, আমাদের সব ভাই বোনকে এমনভাবে তৈরি করেছিলেন যে মাটি কামড়ে থাকবে। ওরা তো জানতেন না আমি মিঠুন চক্রবর্তী হব। আপনি জানতেন না, তো সেই জন্যেই ওনারা বলতেন কি কখনো জীবনে কারোর সম্বন্ধে কটু কথা বলবি না, কাউকে নিচু করে কথা বলবি না, ছোট করে কথা। দিস ইজ মাই পেরেন্টস। ভ্যালুজ, মিডল ক্লাস ভ্যালুজ, Yes. ভ্যালু সিস্টেম আপনার মধ্যে এখনো কাজ করে, মানে এইখানে উঠে যাওয়ার পরেও? ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স টু মি। সর্বোচ্চ সম্মান পেয়েছি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, বাট আমার মনেই হয় না যেন আমি পেয়েছি এরকম কিছু। দ্যাট ফিল, অনেকের হয়তো এরকম চোখ ফোক ঘুরে যেতে, কিছুই হয় না। আমার ডাজন্ট মেক এনি ডিফারেন্স। আমার একটা, আপনাকে আমি কেন আপনার সাক্ষাৎকার নিতে চাইলাম মিঠুন দা, আমার একটা, আপনাকে দেখে আমি ব্রিগেডের মিটিংয়েও আমি গিয়েছিলাম, আমি সাধারণত গিয়ে থাকি, আপনার কথা শুনি। আমার একটা জিনিস কৌতূহল আছে, মিঠুন চক্রবর্তী কি রাজনীতি করতেই হতো? কারণ আপনি জীবনে এত যশ পেয়েছেন, আমি বলতে যাচ্ছিলাম এটা যে আপনি দাদা সাহেব ফালকে পেয়েছেন, সর্বোচ্চ সম্মান, আপনি কিংবদন্তির পর্যায়ে চলে গিয়েছেন, তারপরেও কেন রাজনীতি? আপনারা সবসময় রাজনীতিতে এই মিঠুন চক্রবর্তীকে ঢুকান কেন? আমার যখন 16-17 বছর বয়স তখন থেকে আমি রাজনীতি হ্যাঁ, করছি। সেটাই বলছি। সেটা তো তখন থেকেই, সেটা আমার ইনবর্ন। তো সেখান থেকে এখন রাজনীতি করা মানে কিরম, ও আচ্ছা আপনি অভিনেতা বলে। ইফ ইউ লুক অ্যাট মি, আই এম ফ্রম দেয়ার অনলি আই এম অ্যাটাচ টু রাজনীতি। আমার একটা মানুষের জন্য কিছু করা। আপনি আমায় বহুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন আমি রাজনীতি করি না, আমি মানব নীতি করি। আমি মানুষ নীতি করি। হ্যাঁ, সেই বলছি, আমি রাজনীতি তো করি না, আমি মানুষ নীতি করি। তার ফলেই এইটা আমাকে টেনে ধরে সব সময়, একটা মানুষের জন্য কিছু করতে চাই। তো এত বড় নাম পেলাম কেন? যদি মুখটা বিক্রি হয়, যদি মুখটা দেখে লোকে কিছু দেয়, পয়সা দেয়, কত কিছু করেছি বলুন তো। কুচবিহারে দেখুন, তখন কমলদা বেঁচে ছিলেন, আজ উদয়ন ওনার ছেলে বড় লিডার, পাশেই বসে থাকতো। যাই হোক, আমি উদয়নদা আমাকে একবার বলেছিলেন, দা যদি ভাই একটু করো ভাই। আমি ক্যান্সার হসপিটালের জন্য এখান থেকে রকেট বাসে করে কুচবিহার গেছি। ভাবাই যায় না মিঠুন চক্রবর্তী রকেট বাসে করে কুচবিহার যাচ্ছে, বিশ্বাস করুন, রকেট বাসে ওভারনাইট জার্নি করে। হ্যাঁ, কেউ ছিল না, আমরা 3 জন ছিলাম। তো আমি একটা ওই মধ্যিখানে কিছু পেতে শুয়ে ওখানে গিয়ে টাকা তুলে, পয়সা তুলে সেই হসপিটালের জন্য কাজ করে আবার রকেট বাসে করেই ফিরে এসেছি। সো দিস কেন করতে গেলাম? কুচবিহারটা এমন একটা জায়গা, ওখানে কিছু না করলে কিছুই থাকবে না। তো অ্যাটলিস্ট যখন কমলদা করছেন তো আমার করা উচিত। সো আই ওয়েন্ট দ্যাট। মিঠুন দা, রাজনীতি যদি করলেন, আপনি কখনো ভোটের রাজনীতিতে গেলেন না কেন? ভোটে দাঁড়ালেন না কেন? আপনার মতো এত জনপ্রিয়তা, সবচেয়ে জনপ্রিয় তারকা দেশের। আমি বিধানসভা ভোটে আপনাকে লড়তে বলছি না, মানে ডোন্ট
মিসআন্ডারস্ট্যান্ড। আমি বলছি অন্তত মিঠুন চক্রবর্তীর লোকসভা ভোটে যদি দাঁড়াতেন, আপনি কথা বললে জনতার মধ্যে একটা হিল্লোল ওঠে। আমি নিজের চোখে দেখলাম, ব্রিগেডে টেলিভিশনে দেখা যায়, বা আপনি একটা আইকন। তো আপনি লোকসভা ভোটে কখনো লড়ার কথা ভাবেননি? কেন ভাবিনি, তার কারণ হলো এই দেখুন, আমি তো ভোটে দাঁড়াইনি এরকম না, আমি তো কলেজে 9 কর্নার সিট জিতে এসেছি। কিন্তু কলেজ রাজনীতি আর দেশের রাজনীতি আই তো থিঙ্ক আলাদা। কলেজ রাজনীতি যারা না করেছে তারা কোনোদিন জীবনে বড় নেতা সেটাই হতে পারেনি। ভিত্তি, সেটাই ভিত্তিভূমি। এটা কিন্তু মনে রাখবেন, যারা কলেজ রাজনীতি করেছে তারাই বড় লিডার হয়েছে, আর যারা করেনি তারা ওই ভাসমান অবস্থায় রয়ে গেছে। আমি কলেজ রাজনীতি 9 কর্নার সিট জিতে এসেছি। আমার মনে হয় আমার মতো লোককে এক জায়গায় আটকে রাখা উচিত নয়। আচ্ছা, আপনি বলছেন যে কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রে যদি আপনি প্রার্থী হন, তাহলে আপনাকে সেইখানে সেই বেড়ার মধ্যে থাকতে তাহলে হবে। সেখানে আমাকে সবসময় কাজ করতে হবে। না না, আপনাকে যেতে হবে না। কেন যেতে হবে না? ইফ আই এম গিভেন রেসপন্সিবিলিটি আই শুড বি দেয়ার অনলি। এটা আমার, যেমন দেখে ওখানে দাঁড়িয়েছেন, ও পাত্তাই দিচ্ছে না, পাবলিক ভোট দিয়ে দেবেই, সেটা আপনি পারবেন, আমি পারবো না। আমি যদি ঢুকি তো আমি ওখানেই থাকবো, ওখানেই বসে থাকবো, ওখানেই কাজ করবো। আই উইল ফিনিশ মাই জব। তো ওই জন্যই আমি কিন্তু প্রস্তাব এসেছে মিঠুনদা হ্যাঁ, লোকসভায় প্রত্যেকবার। দাঁড়ানোর, প্রত্যেকবারই। প্রত্যেকবারই আসে, আমি সেটা বুঝিয়ে দিই কে না। মিথুনদা, আপনি আপনি একজন ভাবুক মানুষ, আপনি একজন আবেগপ্রবণ মানুষ। আপনি নিজে কখনো ভেবে দেখেছেন যে আপনি রাজনীতিক না শো স্টপার? হোয়াট ইজ মিঠুন চক্রবর্তী? আপনি নিশ্চয়ই বোঝেন যে আপনাকে রাজনীতির মঞ্চে একটা বিগ্রহ হিসেবে উপস্থাপিত করা হয়। আপনি ডায়ালগ বলেন, হাততালি পড়ে, জনতা উদ্বেল হয়। হোয়াট ইজ মিঠুন চক্রবর্তী? হি ইজ এ পলিটিশিয়ান আর শো স্টপার? দেখুন, আমাদের মতো লোক যখন রাজনীতিতে জয়েন করেন, তারা ডেফিনেটলি আমি এবারের মিঠুন চক্রবর্তীর কথা বলছি। আই অ্যাম ভেরি মাচ ইনসাইড দ্য পার্টি। আমি সমস্ত জায়গাতেই আমার অবদান আছে, প্লাস আমি একজন অভিনেতা। তো যখন এইসব কথা শেষ হয়ে যায়, যেটা বলতে চাই, তখন পাবলিকের থেকে ওটাও উঠে আসে, কে একটা dialogue। একটা ডায়লগ বলুন। সো আই ওয়ান্ট টু এন্টারটেন দেম অলসো। কেন চলে যাবে, কি একটু আনন্দ নিয়ে যাক। দ্যাটস ওয়াই আই ডু দিস। ইটস নট মাই ডেলিভারেট কে না গিয়ে তোমাকে ডায়লগ বলতে হবে, এই বলতে হবে, দ্যাটস নট। এটা এন্টারটেনমেন্ট পার্ট। কেটে দিয়ে দিলাম, একটু এনজয় করলো, চলে গেল। আপনি দিনের শেষে নিজেকে একজন এন্টারটেইনার ভাবেন? আমি কিছুই ভাবি না, মানুষ ভাবেন? চুপচাপ আসি, বসি, একটু আড্ডা মারি, খাবার খাই, শুই। আপনি এলে চুপচাপ কোনো জায়গায় থাকে না মিঠুনদা, আপনি সেটা ভালো জানেন। এই লোক তো আসবেই দাদা, এ তো ওটা কিছু ব্যাপার নয়। পশ্চিমবঙ্গ বিজেপির সবচেয়ে বড় মুখ কে, মিঠুন চক্রবর্তী না শুভেন্দু অধিকারী? এগুলো প্রশ্ন আমাদের পার্টিতে এরকম কোনো কিছু ভাবা হয় না। আমাদের পার্টিতেই এরকম হয় যে সবাই মিলে লড়ার পর তারপর আমরা ডিসাইড করবো হু উইল বি দ্য ফেস। সেটা এখানে না, আপনি যে কোনো রাজ্যে দেখে নিন। এখন মিঠুন চক্রবর্তী এগুলো একটা কন্ট্রোভার্সিয়াল স্টেপ। এটা কারো সবার জন্য ইনসাল্টিং হয়ে যাবে। আমাদের পার্টির এটা সংবিধানেই পড়ে না। মিঠুনদা, আপনি বললেন আপনি মানব নীতি, মানুষ নীতি করেন। এবার যদি বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে ভোটে জিতে, মিঠুন চক্রবর্তীকে যদি কোনো সরকারে দায়িত্ব নিতে বলা হয়, মিঠুন চক্রবর্তী নেবেন? হ্যাঁ, নেবো, নিশ্চয়ই নেবো, নিতে পারি। মুখ্যমন্ত্রী হতে যদি বলা হয়? হ্যাঁ, মুখ্যমন্ত্রী হতে যদি বলা হয়, ইয়েস, আই উইল টেক ইট। আপনি রাজি থাকবেন? আপনার সেই আত্মবিশ্বাস আছে যে আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি সফল হতে পারবেন? কারণ আপনারাই বলছেন যে আমি কি বলছি বলুন, মানে এত খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের। হ্যাঁ। এটা তো মানে আপনাদের প্রচার অনুযায়ী বা আপনি যা বলছেন, আপনার সহকর্মীরা যা বলছেন, তাতে তো পশ্চিমবঙ্গ মনে হচ্ছে মাইনাসে রান করছে। সেটাকে টেনে -0, -0-তে রান করছে। হ্যাঁ, তো এই যে এটা তো একটা বিশাল গুরু দায়িত্ব ঠিক আছে, মুখ্যমন্ত্রী। গুরু দায়িত্ব থাকবে। সব দিনই একদিনে মানে সব কিছু করার দায়িত্ব যদি পরে হাতে আসে, তখন আর একটা চেহারা দেখবেন আমার। তাই সে জায়গাটা কীরকম? খুব ভালো হতে পারে, কখনো কখনো খুব খারাপ হতে পারে। আই ক্যান বি রুথলেস। ক্যান ইউ বি? Yes, I can be ruthless. As far as people
যদি লোকের ক্ষতি হয় কারোর জন্য তো আই ক্যান বি রুথলেস। এই বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী বাছাইয়ে বেশ কিছু আসনে আপনার ভূমিকা আছে। বেশ কিছু নাই, সব অনেক জায়গায় আমার আপনার- ভূমিকা বলবেন না, ভূমিকাটা রং ওয়ার্ড। আমাকে জিজ্ঞেস করা হলে আমি বলি এটা, সেটাই বলছি। বাট আমি নাক গলিয়ে কিছু বলতে চাই না। না, আপনি ওপর থেকে কিছু বলতে চান না, কিন্তু আপনার পরামর্শ চাওয়া হলে আপনি অবশ্যই পরামর্শ ব্যাস। দেন, তেমনই আমি শুনেছি। আপনার পরামর্শ অনুযায়ী পছন্দের প্রার্থীরা কত আসনে লড়ছেন? অলমোস্ট 100। আপনি সেই সংখ্যাটায় খুশি? মানে আপনি তাদের যে হ্যাঁ, ক্যান্ডিডেটস দেখুন আমি যতখানি নিজে গেছি, যেখানে যেখানে গেছি, লোকের সাথে কথা বলেছি, আমি পদাধিকারীদের সাথে কথা বলে ডিসাইড করি না। আমি কমন ম্যানকে জিজ্ঞেস করি কে নিজের ভেতরের তোমাকে নিলে কিরম হবে, এনাকে নিলে কিরম হবে, মানে না দাদা ভালো না, তো ওনাকে নিলে কিরম, অ্যান্ড ফ্রম দেয়ার আই টেক, ওখান থেকে আমি বেছে নিই কে না হি উইল বি দ্য রাইট ক্যান্ডিডেট। এই জন্য দেখুন এবারে আমরা লোকাল ক্যান্ডিডেট চুজ করেছি। কেন এখন তো নিজেই, ওনারা তো নিজেই বাইরে থেকে লোক আনছেন, না না আমরাও ছিলাম বহিরাগত। বহিরাগত, এখন নিজেই বহিরাগত হয়ে গেছেন। এই জন্য আমরা দেখিয়ে দিলাম কি না আমরাও পারি, কিন্তু উই ক্যান ডু ইট। সবাই দেখুন সব লোকাল ক্যান্ডিডেট ম্যাক্সিমাম। এইটাতে আপনার একটা খুব বড় ভূমিকা ছিল। আই ফার্মলি টোল্ড মাই লিডার্সকে আমরা নিজেদের লোককেই নেব, নিজেদের পাড়া যেখানে থাকেন সেখানে, সে খারাপ হোক ভালো হোক ওখানকার লোককেই নেওয়া হোক। স্বধর্মে নিধরং শ্রেয়। আমি নিজের ধর্ম পালন করে যদি মারাও যাই কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের ধর্ম পালন করব, নিজের লোক। শ্রমিক ভট্টাচার্যের রাজ্যসভার সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পিছনেও আপনার ভূমিকা ছিল। এইটা শোনা যায় যে আপনি নিজে রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাব করেছিলেন। রাজ্য সভাপতি হিসেবে শ্রমিকের নামেও আপনার জোরালো সমর্থন ছিল, এগুলো ঠিক? ঠিক। কেন আপনি শ্রমিকদের প্রতি? তবে দেখুন রাজ্যসভায় যখন কথা হলো তখন আমার নামে যখন এলো, তাহলে দেখুন একটা কথা বলি, এই মুহূর্তে অন্ধকারে চলে গেছিলেন সব, যেরকম ডাক, এমনকি রাহুল সিনহাজি চলে গেছে। তাই আমি বললাম কি দেখুন এই মুহূর্তে আমার চোখে শ্রমিক ভট্টাচার্য ইজ এ ভেরি ভেরি এডুকেটেড ম্যান, a good speaker, well-spoken man, and very presentable. And উনি নাম্বার একদিন থেকে উনি বিজেপি। তো আমরা যদি আমি আমার সিটটাকে আমি বললাম কি দিয়ে দিচ্ছি আপনারা এনাকে করুন, তখন তারা অ্যাকসেপ্ট করে ওনাকে রাজ্যসভা পাঠালেন। রাজ্য সভাপতির সভাপতি হিসাবে আপনি আর একটা নাম বলুন, আমাদের একটা প্রেজেন্টেবল ফেস তো চাই। তো সমিতা মিঠুন চক্রবর্তী বিজেপির রাজ্য সভাপতি হতে পারে? ইম্পসিবল, এইসব করার ক্ষমতা আমার নেই। তবে ওইটা যেটা উনি একটা ভালো স্পিকার, লোকের মধ্যে অ্যাকসেপ্টেন্স আছে, তিনি হলেন। আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন শ্রমিকদাকে, মানে এটা তো হলো রাজনৈতিক কারণে পছন্দ করা, হ্যাঁ। কিন্তু ব্যক্তিগতভাবেও পছন্দ করেন? ওরমভাবে বলবো না, তাহলে এটা ভেরি পার্সোনাল হয়ে যাবে। আমি বলবো কি না ওনাকে অ্যাজ এ লিডার পছন্দ, এখন কতটা পছন্দ করি সেটা পরে বলতে পারবো, এখন তো কাজে নেমেছেন। আপনি বিজেপিতে যোগ দেওয়ার পর 3জন রাজ্য সভাপতি সঙ্গে আপনি কাজ করছেন। প্রথম দিলীপ ঘোষ, তারপর সুকান্ত মজুমদার, তারপরে শ্রমিক ভট্টাচার্য। মিঠুনদা 10-এ এদের প্রত্যেককে কত কত নম্বর দেবেন? মিঠুন চক্রবর্তীর মার্কশিটে এনারা কত নম্বর পাবেন? আপনি খুব ক্লোজলি এদের সঙ্গে কাজ করেছেন। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি, দিলীপকে 10-এ 10। তাই? আচ্ছা। আর সমিতা তো এখন নেমেছেন। সুকান্ত? সুকান্ত 9.99। 1.101 কাটলেন কেন? কাটলাম এই জন্য কি উনি জানেন কেন কাটলাম, আমরাও জানতে চাই তো। ওটা ওনার আর আমার ব্যাপার। মিঠুনদা 2021 সালে আপনারা এত হুঙ্কার দিলেন আব কি বার 200 পার, সরকার বদল হবে, কিন্তু 77 আসনে আপনাদের থেমে যেতে হলো। 2024 সালের লোকসভা ভোটে আপনারা 30 আসন পার করার কথা বললেন, কিন্তু বাস্তবে দেখা গেল 18 থেকে 12 হয়ে গিয়েছে। এবার কত হবে? আপনি যদি বিধানসভা ইলেকশন দেখেন, আগে আমাদের সিট ছিল কটা? 3টে, তারও আগে একটা। এই 3টে থেকে 77, এটা শুধু লং জাম্প নয়, লংগেস্ট জাম্প যদি ধরেন
আর বলেছিলেন হুঙ্কার। তারপরে লোকসভা ইলেকশনে নেমে গেল ভারতে। সেটাকে আমাকে প্রশ্ন দেওয়ার জরুরি মনে করছেন? এসআইয়ের পর দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? যারা যারা জিতেছে ঘোষণা করেছে সেই সিট সেইগুলো যদি কেটে দেন, দে অলরেডি লস্ট। আপনি নিশ্চিত যে বিজেপি এবার ক্ষমতা দখল করবে এখানে? নিশ্চিত, নিশ্চিত জিতবো। ও লাস্ট টাইমেও জিততাম যদি এই চুরি চামারিগুলো না হতো। আপনি নিজে বললেন না, কারো ৭৭, কারো ৪৪, জিতেছে কত? ৪২,২০০ ভোটে, কিন্তু কাটা গেছে কত? ৪২,০০০। তাহলে সেইগুলো যদি ধরেন তো আমরা তো অলরেডি জিতে গেছি। তাছাড়া দেখুন, কোনো সরকার ৩বার এসছে, লোকে এমনিতেই ফেড আপ হয়ে যায়। আপনি বলছেন একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, একটা এটা প্রতিষ্ঠান অলরেডি বিরোধিতা থাকে। থাকে। যাই হোক, আর এখানে তো এত বেশি, মানে এটা তো আর রাজ্য বলা যাচ্ছে না এনিমোর, কে এটা একটা রাজ্য। এটা একটা বিরাট প্রাইভেট সংস্থা। মুক্তাঞ্চল। মুক্তাঞ্চল বলবো না, মুক্তাঞ্চলের প্রিন্সিপাল আছে। হ্যাঁ, আমি ওই জন্যই আপনাকে জিজ্ঞাসা করি। সরি, মুক্তাঞ্চলের প্রিন্সিপাল আছে। ওই এরা চলছে, ব্যাস যা বলবো তাই হবে, যা করবো তাই হবে। প্রাইভেট লিমিটেডের মতো, মানে একটা বেসরকারি সংস্থার মতো। বেসরকারি সংস্থা। দা, তৃণমূলের প্রতি আপনার অভক্তির কারণটা কি? অভক্তি নয়, এটা আপনি বলতে পারেন। যখন আমিও তো তৃণমূলে নিশ্চয়ই, ঢুকেছিলাম, নিশ্চয়ই। যে ম্যাডামকে আমি দেখেছি তিনি একটা অন্য মহিলা। মানে আমি যদি আপনাকে একটু মনে করিয়ে দিতে পারি, আপনি যেদিন তৃণমূলের হয়ে রাজ্যসভার মনোনয়ন দাখিল করে, আপনার মনে আছে আপনি নবান্নে গিয়েছিলেন। ঘটনাচক্রে আমি তখন মুখ্যমন্ত্রীর ঘরে উপস্থিত, আরও কয়েকজন উপস্থিত ছিলেন। আমার মনে আছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে আপনার শ্রদ্ধা জানিয়েছিলেন। তাহলে সেইটা সরে গেল কেন? এই যে যেসব কার্যক্রম শুরু হলো, আর তারপরে একটু একটু পার্সোনাল ব্যাপার আছে, যেটা আমি বলতে চাই না। যেটা জয়েন করার আগে আমাকে বলা হয়েছিল, আর জয়েন করার পর যখন আমি সেটাকে নিয়ে সামনে গেলাম, সেটাকে উড়িয়ে দিলেন কে, না না এটা চলছে, চলবে। আপনি তারপরে একটু আঘাত পেলেন তাতে? তারপরে মনে একদম বুঝতেই পেরে গেলাম যে আমি ভুল করে ফেলেছি, আই মেড এ মিস্টেক। ওইখান থেকে নামলাম, নবান্ন থেকে নেমেই ডিসাইড করে নিলাম কি হোয়াট আই হ্যাভ টু ডু। তো এটা সময় নিয়েছে না, সেগুলি ধুম করে তো ছাড়া যায় না। কিন্তু আপনার মনের ভেতরে ওইটা, ওই সিদ্ধান্তটা নেওয়া হয়ে গিয়েছে। ইয়েস। আপনি কি তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাইনাস করে, বিয়োগ করে দেখতে পারেন? কারণ মমতার প্রতি আপনার একটা শ্রদ্ধা, ভালোবাসা, আকর্ষণ তো ছিল একটা সময়। হ্যাঁ, নিশ্চয়ই ছিল। সেটা তো তৈরি হয়েছিল। তখন তো মমতা তৃণমূলের থেকে আলাদা ছিলেন না, তৃণমূল তো এইরকমই ছিল। না, এইটা যদি একটু বলেন। সেই তৃণমূল ছিল না। আচ্ছা। Because the leader herself was very good, very honest, very determined, very সব কিছুর মধ্যে ওনার একটা সততা ছিল। তারপরে 5 বছর পর যেতে, 3 বছর যেতে না যেতেই এভরিথিং স্টার্টেড টার্নিং। মানে কোথাও যেন একটা লোভ কাজ করতে আরম্ভ করলো। কি আই উইল গো টু সেন্টার, আই উইল বিকাম প্রাইম মিনিস্টার। সেটা সবার মনেই থাকতে পারে, কেন? উচ্চাকাঙ্ক্ষা, মিঠুনদা, লোভ বলবেন না উচ্চাকাঙ্ক্ষা বলবেন? যাই সেটা বলবো, সবার মনে যেটাই সবার মনেই থাকে, এটাই হয়েছে। উচ্চাকাঙ্ক্ষা থাকা তো পাপ নয়। না না, কেন বল, গুড থিং, কেন হবে না? আমার কি নেই? সবার আছে। আপনার That's all উচ্চাকাঙ্ক্ষা right. কি? আমার কিছু নেই। এই তো বললেন আছে। আলা আছে, মানুষ হিসেবে তো থাকবেই। তা ওইটা মানে দ্যাট ওয়াজ নট এ থিং, বাট কোথায় যেন উনি একটুখানি সরে গেলেন তার ওই জায়গা থেকে। আর ধীরে ধীরে সরতে সরতে এমন জায়গায় চলে গেল জিনিসটা, যে ক্যাডারদের মধ্যে ওরা সব হাতছাড়া হয়ে গেল। মানে ওনার নিয়ন্ত্রণ চলে গেল, চলে গেল। উনি ভাবেন এখনো নিয়ন্ত্রণ আছে, নিয়ন্ত্রণে নেই। কেননা এরা এত ব্যস্ত নিজেদের পয়সা গোটাতে, এত ব্যস্ত, মানে সবসময় ভাবেন বোধহয় তৃণমূল গেলে শেষ, সব শেষ, আমরাও শেষ। মানে যতটা পাওয়া যায় ততটা ওই করে। এই অ্যাটিটিউডটা এটা সবার মধ্যে ঢুকে গেছে। আপনার সামনে কথা বলবে খুব সুন্দর, হ্যাঁ মিঠুন দা, কিন্তু একটা যদি দেখি ব্যাক অফ দ্য মাইন্ডে কী চলছে আমি বলে দিতে পারবো। কারণ আপনি অভিনেতা হিসেবে মানুষকে পড়তে পারেন। হ্যাঁ, ওইটাই। বাট এখন তো টোটালি
মানে একদম Out of দেখুন control দেখুন বলছেন। আপনি নিজেই দেখুন ওনার দলের নেতাই বলছেন কে পয়সা না দিলে কিছু হয় না, 10 কোটি দিতে হয়, 2 কোটি দিতে হয়। তো হি ইজ ওয়ান অফ দ্য লিডার্স, মানে বিগিনিং থেকে মমতা এই ম্যাডামের সাথে আছেন। সরি, মমতা বলে ফেললাম, কেন আপনি মমতা বলেন না? আমি নাম নিই না কারণ, এই জন্য বলে ফেললাম। তো ওই জন্যই এগুলোর দরকার। তো এর থেকে বুঝতে পারছেন কে where it's gone. মিঠুনদা, আপনার সঙ্গে একটা সম্পর্ক ছিল, দাদা বোন বলুন বা দিদি ভাই বলুন, আপনি সতর্ক করলেন না ওকে? আমার কারণ অতটা- আপনি তো ভালোই চেয়েছিলেন, আপনি তৃণমূলের রাজ্যসভার আমি সদস্য। নিজে আঘাত পেয়েছি, আমি আর বলতে পারলাম না। এটা অভিমানের কথা। অভিমানও বলতে পারেন। দেখুন, রাজনীতিতে অভিমান বহিমান চলে না। আমি এটা কাজ করেছি, আমি জীবনে কাজ করতে পারবো, আমি লোকের জন্য কিছু করতে পারবো, সেখান থেকে যে বিমুখ হয়ে গেলাম, তারপর আমার সব চলে গেল। মানে আপনার কি এরকমভাবে একটা কানেকশনটা কেটে যায় আর জোড়া লাগে না? সবসময় বেশিরভাগ সময় এটাই হয়েছে। বিজেপির ওপর আপনার ভরসার কারণ কি? আপনি কি দেখেছিলেন? বিজেপির লিডার ইজ দ্য বেস্ট লিডার। নরেন্দ্র মোদী। ওর থেকে বড় কোনো লিডারই নেই, হতেই পারে না। আই নো হিম পার্সোনালি, সো আই নো হিম হোয়াট আই এম টকিং। আজ গ্লোবালি ইন্ডিয়াকে যেখানে নিয়ে গেছেন, কোনো লিডার নিয়ে গেছেন বলুন তো? আপনাকে একটা ছোটো ছোটো আমি অনেকবার বলেছি, তবু বলুন না। এই বলছি কি এই কিছুদিন আগে আমি আর আমার স্ত্রী ট্রাভেল করছিলাম, আমার পায়ে লেগেছিল, তো আমি এটা কাট করছিলাম, নি তো হুইল চেয়ার চলার কষ্ট হচ্ছিল। মানে গলফ কার্ট বা হুইল চেয়ার হ্যাঁ। ওইরকম। তো যে লোকটা হেল্প করলো আমাকে, সে আমি ঢুকে গেলাম ভেতরে, তো আমার স্ত্রীর সাথে ইন্ডিয়ান ইয়ার প্রাইম মিনিস্টার, মানে এটা বিদেশে ঘটেছে বলছেন? বিদেশের এয়ারপোর্টের কথা বলছে, আচ্ছা। ফ্র্যাঙ্কফার্টে, ফ্র্যাঙ্কফার্টে, জার্মানিতে। and he's German. বলছে কি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সামনে সবাই ইয়েস স্যার করছেন, বাট হি ইজ দ্য অনলি ম্যান, হি স্টুড, হি শুক হ্যান্ড অ্যান্ড সে ইয়েস, হি ডিড নট ডু দিস অ্যান্ড ইয়েস। মানে তাতে ভারতীয় হিসেবে আপনার একটা গর্ববোধের জায়গা হবে না? আপনি বলুন না। আমার স্ত্রীকে বলছে, আমার স্ত্রী তারপরে আমাকে বলছে, কেন আমি ভেতরে ছিলাম, বললো মিঠুন ইউ নো হোয়াট হি ওয়াজ টকিং, মাই গড। তো এর থেকে বড় আমাদের বাবা কি? আর যাই বলুন তাই বলুন, ইউ ক্যান নট ইগনোর ইন্ডিয়া এনিমোর। ইন্ডিয়া হ্যাজ বিকাম এ গ্লোবাল পাওয়ার, আপনি বলছেন, আন্ডার নরেন্দ্র মোদী। নট ইগনোর ইন্ডিয়া এনিমোর। আপনার সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীর? ইয়েস, নিয়মিত কথা হয়? নট নিয়মিত, যখন দরকার প্রয়োজন। আপনি তো খুব ক্ষমতাধর লোক মিঠুনদা। কেন? প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার সরাসরি যোগাযোগ আছে? তারপরে ক্ষমতা, বিরাট ব্যাপার। তার মানে ক্ষমতা। ক্ষমতা না, কি বলছেন? কজন লোক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখুন, যোগাযোগ করতে হয়তো পারে? উনি আমার সাথে এই জন্যই সম্পর্ক রাখেন কি এই লোকটা কোনো ফায়দার কথা বলে না, কাজের কথা বলে। আমি তো নিজের জন্য কিছু চাইও না, আর হি নোজ ইট ভেরি ওয়েল। হি ডাজন্ট ওয়ান্ট এনিথিং ফর হিমসেলফ, অনলি ফর পার্টি। আরএসএস প্রধান মোহন ভাগবত আপনাকে খুব পছন্দ করেন। নিশ্চয়ই। তার সঙ্গে কিভাবে আলাপ হয়েছিল? কোথায় প্রথম দেখা হয়েছিল? আর উনি আপনাকে এত স্নেহ করেন কেন? কি কেন জানি, আমার মধ্যে মুখের মধ্যে অনেকেই আছেন। বালাসাহেব ঠাকরে আমাকে ছেলে বলতেন, জ্যোতি আঙ্কেল ভালোবাসতেন, সুভাষদা ভালোবাসতেন। আমার মনে হয় আপনাকে ওই জায়গায় আসতে হবে যেখানে আপনি ওটা অর্জন করতে পারেন। আমি অর্জন করতে পারি, অ্যান্ড ওই জায়গাটায় আসতে গেলে হয়তো তার ওনাদের ওটা স্বীকার করার জায়গা করে দিতে হবে কে ইয়েস ইজ টু বি। ভাগবতজির সাথে এমনি আলাপ তো ছিলই, এরম কোথায় প্রথম দেখা হয়েছিল? এই অনেক জায়গায় আছে, যেখানে এদিকে আমার ফাদার ওয়াজ আরএসএস সাপোর্টার, কিন্তু দেখেছি। বাট হঠাৎ একদিন সকালবেলায় 9টার সময় ভাগবতজি আমার বাড়িতে, তাই? আচ্ছা, মানে অনেক দিন আগে? এই 2-3 বছর আগে, আচ্ছা। যখন আমি জয়েন করলাম ঠিক তার আগে। আমি তার আগে নাগপুর গেছিলাম একবার, নাগপুরে গিয়ে দেখা হলো, নাগপুরে অফিসে গেলাম, কথাবার্তা হলো, চলে এলাম। ওরা বললো এমনি বলেছিলেন কি একদিন আয়েগা তেরে আপকে ঘর আয়েঙ্গে, কেমন ঠিক আছে বলেন। আপনি ভাবতে পারেননি যে সত্যি সত্যি চলে আসবে? 9টার সময় চলে যেতে বলে, কী ব্যাপার না, লুচি আর তরকারি খাবো। আপনি বানালেন কি করে তখন লুচি তরকারি? আমার লোক ছিল সঙ্গে সঙ্গে, সবাইকে বললাম করো, তো আমার সবাই লেগেলেন, এত বড় লোক
উনি তো কারো বড় ঘরে যান না, আমাদের বাড়িতে এসছেন কথা বল। তারপর সবাইকে সরিয়ে দিয়ে কাজের কথাটি বললেন। কাজের কথাটা কি, যে উনি আপনাকে খুব ভালোবাসেন এইটা? সেটা বলা যাবে না, ভালোবাসেন সেটা তো বলেই দিলেন। আপনার বাবা আরএসএস এর সমর্থক ছিলেন আপনি বললেন, আপনি কি করে বামপন্থী রাজনীতির প্রতি অনুরক্ত হলেন? সবার কি এক ধরনের হতে হবে সেটা কোনো ব্যাপার নয়। তা আপনার বাবা আপনাকে প্রভাবিত করার কোনো চেষ্টা না। করেননি তার তার রাজনৈতিক দর্শন বা না তো তার না। মতাদর্শ নিয়ে? মিঠুনদা, অনেকে বলেন যে সারা দেশে এখন একটা ভয়ের রাজনীতি নাকি চলছে, ইচ্ছে না থাকলে অনেকে ভয়ে রাজনীতি করছেন। আপনি এটার সঙ্গে এই 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 ব্যাপারটাকে কিভাবে দেখেন? এই যে কারা কারা ভয় পাচ্ছেন সেটা বলুন, সেটা জানা দরকার না? কারা ভয় পাচ্ছেন এই রাজনীতিতে? আপনি কি মনে করেন যাদের ভয় পাওয়ার কারণ আছে তারা ভয় পাচ্ছে? অনলি তারা দেশ চলছে কী করে? যারা ভয় পাবার কারণ আছে তারাই ভয় পাচ্ছে। ব্রিগেডের সমাবেশ থেকে বদলের কথা প্রধানমন্ত্রী বলেছেন, আপনি বলেছেন, সকলে বলেছেন যারা বক্তৃতা করেছেন, কিন্তু তার সঙ্গে একটা বদলার কথাও শোনা গিয়েছে। হ্যাঁ, বদলা, প্রধানমন্ত্রী বলেছেন হিসাব হবে। আপনি কি এই বদলায় বিশ্বাস করেন? কখনো কখনো, সব সময় করি না। আপনি কি মনে কিন্তু কোনো করেন? একটা জায়গায় যখন মনে হয় যে ইট হ্যাজ ক্রস দ্য ওশান, তখন মনে হয় কি হি নিডস টু বি টট এ লেসন। Do you think that is applicable in West Bengal if your It party is comes to only power applicable in West Bengal more. among the whole country? তো বদলার রাজনীতি তো খুব ঠিক না, নয়। বদলার মিঠুনদা। রাজনীতি বলিনি, আমি বলছি কখনো কখনো দরকার হয়। মানে রাজনীতি বলিনি, আপনি ভুল ইন্টারপ্রিটেশন। আপনি একটু বোঝান তাহলে, আপনি বদলা আমি বলতে কি বলছি বোঝান? বদলার রাজনীতি ভালো নয়। বদলের রাজনীতি ওকে, কিন্তু বদল কখনো কখনো দরকার হয়। ইট ইজ নিডেড টু টিচ এ লেসন। মানে আপনি বলছেন যে একটু স্টিক ওয়াইল্ড করা দরকার। আপনি দৃষ্টান্তমূলকভাবে সারদার থেকে পাওয়া সমস্ত টাকা ফেরত দিয়েছিলেন, খুব ভালো দৃষ্টান্ত। আপনার কখনো মনে হয়েছে যে তাপস পাল বা সুদীপ বন্দ্যোপাধ্যায় এনারা সেই সুযোগটা পেলেন না কেন? ওনারা আমি ওদের কারবার বলতে পারবো না। আমি এটুকু জানতাম, আমাকে একটা কাজ করার জন্য পয়সা দেওয়া হয়েছিল, আমি একটা শো করতাম। তার জন্য কেন আমাকে যে ইনভলভ করা হলো কেন সেটা নিয়ে এখনও ভাবি। কি এমন করেছি, যেমন আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন সেরকম একটা শো করতাম, তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল। লাস্টে সে পয়সাও কম পড়েছিল, দেননি। যেমন আমি ভেবেছি তারপরে এই পয়সাটা দেওয়া মানে মানে এত জন্য লোকের হিসেব, মানে আমার দিক থেকে কোনো গ্লানি রইল না। যে আমি কোনো গরিব লোকের পয়সা করেছি, আমার এই পয়সা বাচ্চা বড় করবো না, আমি পয়সাটা ফেরত দিয়ে দিলাম। এখন তার জন্য তাপস বা সুচিত্রা কেন হলেন এটা আমি বলতে পারবো না। মিঠুন দা, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very আপনি much. আমার অনেক ধন্যবাদ জানবেন। থ্যাংক ইউ সো মাচ।